আজকে আমরা পড়ব সন্ধি। এটা যেহেতু আমরা কম বেশি সবাই একদম ছোটবেলা থেকেই পড়ে আসছি বাংলা ব্যাকরণে, এই সন্ধির সংজ্ঞাটা আমাদের জানা যে সন্নিহিত দুটি ধ্বনির মিলনের নাম হচ্ছে সন্ধি। কিন্তু সন্ধির সংজ্ঞা আমাদের কাছে আসবে না, আমাদের কাছে সন্ধির নিয়ম এবং সন্ধি বিচ্ছেদ এই সম্পর্কিত প্রশ্নগুলোই মূলত এসে থাকবে। জল যোগ আধার, জলাধার, শিক্ষা যোগ অনুরাগ, শিক্ষানুরাগ, প্রাণ যোগ অধিক, প্রাণাধিক, যেটা সন্ধির উদাহরণ হিসেবে আমি এখানে উল্লেখ করেছি। এবারে আসা যাক সন্ধি ব্যবহারের উদ্দেশ্য। ছোটবেলা থেকে তো সন্ধি পড়ে এসেছি, ভালো কথা, কিন্তু এটা আসলে কেন ব্যবহার করা হয়, ব্যবহার করার কারণটা কি? স্বাভাবিক উচ্চারণে সহজ প্রবণতা। যেমন আমি যদি এটাকে বলি জলাধার, উচ্চারণটা কিন্তু সহজ হয়ে যাচ্ছে। জল যোগ আধার যখন হয়ে যাচ্ছে, ধ্বনিগত মাধুর্য সম্পাদন, ধ্বনিগত যে মাধুর্য অর্থাৎ ধ্বনিটা শুনতে যেমন শোনায় সেটা আরও বেশি সুন্দর হয়ে যায় সন্ধি যখন ব্যবহার করা হয় সেক্ষেত্রে, এবং ভাষাকে সংক্ষিপ্ত করা। আমরা এবারে দেখছি যে সন্ধির প্রকারভেদ নিয়ে, যে প্রধানত আমরা সন্ধিকে দুই ধরনের দেখতে পাই, একটা হচ্ছে তৎসম সন্ধি এবং আরেকটা হচ্ছে বাংলা শব্দের সন্ধি। তো কিছু সংস্কৃত শব্দ কিন্তু রয়েছে, কিছু বলবো না, অনেক সংস্কৃত শব্দ রয়েছে যেগুলো হচ্ছে অবিকৃত অবস্থায় রয়ে গেছে, যেগুলো আসলে পরিবর্তিত হয়নি। তো সেসব শব্দই তৎসম। আর এই শব্দের সন্ধি সংস্কৃত ভাষার নিয়মেই কিন্তু সম্পাদিত হয়ে আসছে, সেটাকে হচ্ছে আমরা বলবো সংস্কৃত বা তৎসম সন্ধি। যেমন বিদ্যাযোগ আলয়, বিদ্যালয়, কথাযোগ অমৃত, কথামৃত। তৎসম মানে আমরা জানি তার সমান, মানে হচ্ছে সংস্কৃত ভাষা থেকে আগত শব্দগুলোকেই তৎসম শব্দ বলে। বাংলা শব্দের সন্ধি হচ্ছে বাংলা ভাষার নিজস্ব নিয়মে যে সন্ধি হয় সেটা। যেমন 3 যোগ 1, 3 এক, ঘোড়া যোগ গাড়ি, ঘোড়া গাড়ি। ঘোড়া যোগ গাড়ি, এখানে আমরা যেটা দেখছিলাম যে ঘোড়গাড়ি। এবারে আসবো স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি নিয়ে। যখন স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলন হয় সেটাকে আমরা বলবো স্বরসন্ধি। যেমন আমি যদি এখানে বলি যে শুভ যোগ ইচ্ছা, এই জায়গাতে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে আমরা দেখতে পাচ্ছি অ এর সাথে ই যুক্ত হচ্ছে, তো এইরকম ভাবে, তাই এটা হচ্ছে স্বরসন্ধি। ব্যঞ্জন সন্ধির ক্ষেত্রে আমাদের কি হচ্ছে? স্বর আর ব্যঞ্জন, কিংবা ব্যঞ্জন আর স্বর, কিংবা ব্যঞ্জন আর ব্যঞ্জন, এভাবে মিলনটা এখানে হয়ে যাবে। যেমন আমরা দেখছি কি দিক যোগান্ত, ক এর সাথে ব্যঞ্জনের সাথে স্বর আসলো, খণ্ডত্ব যোগ অ, এখানে ব্যঞ্জনের সাথে স্বর আসলো, এ ধরনের আর কি। এটাকে আমরা কি বলবো? ব্যঞ্জন সন্ধি। আর বিসর্গ সন্ধি, আসলে বিসর্গ সন্ধিটাকে ব্যঞ্জন সন্ধির মধ্যেও কাউন্ট করা যায় কিছু ক্ষেত্রে, কিন্তু আমরা এখানে যেভাবে দেখছি যে পূর্বপদের শেষ ধ্বনি বিসর্গ হলে, অর্থাৎ এই যে শেষ ধ্বনিটা মনোরম, এখানে এটা কিন্তু বিসর্গ, এবং পরপদের প্রথম ধ্বনি যদি ব্যঞ্জন বা স্বর হয়, পরপদের প্রথম ধ্বনিটি কি? এখানে হচ্ছে ব্যঞ্জন, এখানেও হচ্ছে ব্যঞ্জন, সেটা হচ্ছে বিসর্গ সন্ধি। দু বিসর্গযোগ কর, দুষ্কর, মন বিসর্গযোগ রম, মনোরম। বাংলা সন্ধির প্রকারভেদ নিয়ে বলছিলাম, স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনি মিলে যে সন্ধি হয় সেটাকে বলা হয় স্বরসন্ধি। আর ব্যঞ্জন সন্ধিটা একটু আগেই বললাম যে স্বরের সাথে ব্যঞ্জনের হতে পারে, ব্যঞ্জনের সাথে স্বরের হতে পারে, ব্যঞ্জনের সাথে ব্যঞ্জনের হতে পারে, সেটাকে আমরা বলবো ব্যঞ্জন সন্ধি। এবারে আসা যাক তৎসম স্বরসন্ধির নিয়ম। অকার কিংবা আকারের পর আকার থাকলে উভয় মিলে আকার হয়। এটা কি দেখছি আমরা? যে অকার কিংবা আকারের, মানে অকার কিংবা আকারের পরে অকার কিংবা আকার যেটাই থাকুক না কেন, যেমন এখানে কি রয়েছে? অ, তারপরে কি রয়েছে? অ রয়েছে, দুইটা মিলে কি হয়ে যাবে? আ হয়ে যাবে। তেমনি অ এর পরে যদি আ থাকতো সেটাও আ হয়ে যেত। যেমন নরযোগ অধম, নরাধম, আ হয়ে গেল। হিমযোগ আচল, আ হয়ে গেল হিমাচল। তেমনি একইভাবে হচ্ছে এগুলো আসলে এরকমভাবে এখানে হয়েছে। তেমনি আমরা দেখি যখন অ এর সাথে আ থাকছে, বললাম কি আ হয়ে যাবে। হিমযোগালয়, হিমালয়, দেবযোগালয়, দিবালয়, দেবালয়, সিংহযোগ আসন, সিংহাসন, রত্নযোগ আকর, রত্নাকর, এ ধরনের। আবার আয়ের সাথে যখন অ থাকবে সেটাও আ হয়ে যাবে, আয়ের সাথে যখন আ থাকবে এটাও আ হবে। এটা আসলে খুবই সহজ মনে রাখাটা। আমি শুধু এটা মনে রাখবো যে আমার এই পাশে যদি আ থাকে তাহলে আ হবে, সেটা এই পাশেরটা অ থাকুক, পরেরটা অ থাকুক, যেটাই থাকুক আই হবে দিন শেষে। বিদ্যাযোগ আলয়, বিদ্যালয়, কারাযোগ আগার, কারাগার। এগুলো আমরা কিন্তু পড়ছি সব তৎসম সন্ধি, এবং আমি যেই উদাহরণগুলো দিয়ে রাখি এরূপ লিখে, সেগুলো আসলে একইভাবেই বিচ্ছেদ হয়েছে। অকার কিংবা আকারের পর, সহজ কথায় অকার কিংবা আকারের পরে যদি ই কিংবা দীর্ঘইকার থাকে, হ্রস্বই কিংবা দীর্ঘইকার থাকে, তাহলে দুটো মিলে একার হয়ে যায়। তো এটা আমরা দেখি কেমন, যে অ এবং ই, আমি কি বলছিলাম? অকার কিংবা আকারের পর ই কিংবা মানে হ্রস্বই কিংবা দীর্ঘইকার যদি থাকে, অ যোগ হ্রস্বই এ হয়ে যায়। শুভ যোগ ইচ্ছা, শুভেচ্ছা। কৃষ্ণ যোগ ইন্দু, কৃষ্ণেন্দু, এ ধরনের। পূর্ণেন্দু, স্বেচ্ছা, নরেশ, রমেশ,
একইভাবেই সবগুলো হয়ে থাকে। অকার কিংবা আকারের পর উকার কিংবা দীর্ঘ উকার থাকলে উভয় মিলে ওকার হয়। অকার কিংবা আকারের পরে উকার কিংবা দীর্ঘ উকার থাকলে উভয় মিলে কি হয়ে যাচ্ছে? ওকার হয়ে যাচ্ছে। যেমন অ যোগ উ, এটা মনে কি হয়েছে? ও হয়ে যাচ্ছে। সূর্য যোগ উদয়, সূর্যোদয়, অ আর উ মিলে। অরুণ যোগ উদয়, অরুণোদয়। এরূপ হতে পারে নীল যোগ উৎপল, নীলোৎপল। চল যোগ উর্মি, চলোর্মি। মহাযোগ উৎসব, মহোৎসব। যথাযোগ উপযুক্ত, যথোপযুক্ত। এ ধরনের। আসলে নিয়মগুলো জানলে হয় কি, সবগুলো ওই কম বেশি একই রকম নিয়মেই কিন্তু বিচ্ছেদ হয়। শুধু নিপাতনে সিদ্ধ কিছু সন্ধি থাকে, নিপাতনের সিদ্ধের হিসাব আলাদা, সেটা আমরা পড়াবো। অকার কিংবা আকারের পর যদি রিকার থাকে তাহলে উভয় মিলে কি হয়ে যায়? উভয় মিলে হচ্ছে অর হয়ে যায়। আর একটা রেফ রূপে এটা লেখা থাকে, যে অকার দেব, এখানে কি, এখানে কিন্তু অ রয়েছে, তার সাথে রি যখন যুক্ত হয়ে গেল এটা হয়ে গেল অর। দেব ঋষি থেকে হয়ে গেল দেব অর, মানে দেবর্ষি, এবং সেটা রেফ হিসাবে চলে আসবে। সপ্তযোগ ঋষি, সপ্তর্ষি, একইভাবে। যুগ যোগ ঋষি, যুগর্ষি, এরকম ভাবে আর কি হয়ে থাকে এটা। অ কিংবা আয়ের পরে ঋত থাকলে উভয় মিলে আর হয়, এবং এখানেও হচ্ছে রেফ চলে আসবে। যেমন ঋত বলছিলাম, অ আর রি, এরকম না ব্যাপারটা? শীত যোগ ঋত, এটা কি হচ্ছে? আমি বলছিলাম যেটা আর হয়ে যাবে। শীত যোগ ঋত হয়ে গেল শীতার্ত, তেমনি তৃষ্ণা যোগ ঋত হয়ে গেল তৃষ্ণার্ত। একইভাবে রোগ যোগ, মানে এখানে অন্য যেগুলো রয়েছে এভাবেই কিন্তু প্রত্যেকটা এখানে হয়েছে। ভয় যোগ ঋত, ভয়ার্ত। এই নিয়মটা মেনেই কিন্তু এই পুরো ব্যাপারটা হচ্ছে এখানে। অ কিংবা আয়ের পরে যদি একার কিংবা ঐকার থাকে, একার কিংবা ঐকার থাকে, তাহলে দুটো মিলে হচ্ছে ঐকার হয়ে যায়। সহজ কথায় অ এবং এ, এটার পরে ওই। জন যোগ এক, কি হয়ে গেল? ওই হয়ে গেল জনৈক। হিত যোগ এসোনা হয়ে গেল হিতৈষণা। এরকম একইভাবে হিতৈষী, অতুলৈশ্বর্য, এগুলো একইভাবেই হবে। অকার কিংবা আকারের পর ওকার কিংবা ঔকার থাকলে উভয় মিলে ঔকার হয়, আর ঔকার আগের ব্যঞ্জনের সাথে যুক্ত হয়। যেমন অযোগ ও, এটা মিলে হলো কি? ঔ। বনযোগ ঔষধি, বনৌষধি। জলযোগ ওকা, জলৌকা। ইকার কিংবা দীর্ঘ ইকারের পর ইকার কিংবা দীর্ঘ ইকার থাকলে উভয় মিলে দীর্ঘ ইকার হয়। দীর্ঘ ইকার পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়। আচ্ছা, সহজ করে বুঝাই। রস্বই আছে, রস্বই কিংবা রস্বই কিংবা দীর্ঘ ইকারের পর যদি রস্বই কিংবা দীর্ঘ ইকার, মানে যাই থাকুক না কেন, মোট কথা এটা মিলে হচ্ছে দীর্ঘ ইকার হয়ে যাবে। যেমন এখানে রস্বই, এটাও দীর্ঘই। এখানে রস্বই, এটাও হয়ে গেল দীর্ঘই। এমন আর কি। তো অতিযোগিত, অতীত, অভিযোগিষ্ট, অভীষ্ট। ই কিংবা ইকারের, মানে ইকার, রস্বই ইকার কিংবা দীর্ঘ ইকারের পর যদি রস্বই ও দীর্ঘই ছাড়া অন্য কোনো স্বর থাকে, তখন কি হয় আমরা দেখতে পাই? তখন হচ্ছে জ বা জফলা হয়। সেটা হচ্ছে রস্বই বা দীর্ঘইর জায়গাতে। এবং এটা কিভাবে হয়? যেমন এখানে কি বলেছিলাম, যে রস্বই কিংবা দীর্ঘইর পর এখানে কিন্তু রস্বই বা দীর্ঘই নেই। রস্বই দীর্ঘই থাকলে এটা দীর্ঘইকার হয়ে যেত। অতিযোগ অন্ত হয়ে গেল কি? জফলা হয়ে গেল। অত্যন্ত, পরিযোগ অন্ত, পর্যন্ত, এভাবে হয়ে গেল। একইভাবে প্রত্যহ, অতিযোগ অধিক, অত্যধিক, এভাবেই হচ্ছে এগুলো হয়ে থাকে। গতিযোগ অন্তর, গত্যন্তর। হ্রস্বকার কিংবা দীর্ঘকারের পর হ্রস্বই কিংবা দীর্ঘ থাকলে এটাও হচ্ছে আসলে সহজ কথাই, যেটা পড়িয়েছিলাম। হ্রস্বই দীর্ঘইর পরে হ্রস্বই দীর্ঘই যাই থাকুক না কেন দীর্ঘই হয়ে যায়। একইভাবে উয়ের নিয়মটা এভাবেই হয়ে থাকে। মরুযোগ উদ্যান, হ্রস্বউ রস্বউ, দীর্ঘও হয়ে গেল। রস্বউ, এটাও হচ্ছে আসলে দীর্ঘও হবে। এখানে আমি একটু ক্ষমা চেয়ে নিব, এখানে একটু ভুল এসেছে, এটা দীর্ঘ উ হবে। তো আমি সবাইকে একটু অনুরোধ করব কটূক্তি বানানটা লেখবার সময় এখানে দীর্ঘ উ দিয়ে লিখতে। আমি এটার জন্য আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি। উকার কিংবা দীর্ঘ উকারের পর যদি দীর্ঘ উকার ও দীর্ঘ উকার ছাড়া অন্য কোনো স্বর থাকে, তাহলে কি হয়? এখানে হচ্ছে বফলা হয়ে যায় আমরা যখন দেখব। যেমন উ, এটার সাথে কি আসলো? এখানে কিন্তু দীর্ঘ উকার বা হ্রস্ব উকার আসেনি, হ্রস্ব উকার বা দীর্ঘ উকার আসেনি। মানে মোট কথা হ্রস্ব উকার বা দীর্ঘ উকারের পরে যদি হ্রস্ব উকার দীর্ঘ উকার আসে, তাহলে কি হয়? দীর্ঘ উকার হয়। কিন্তু ধরলাম এগুলো আসে নাই, এটার জায়গায় তো অন্য কোনো কিছু এসেছে, তখন কি হয়? তখন হচ্ছে বফলা হয়। এখানে একটু ভুল, এটা হ্রস্বও হবে। সেই বফলাটা কেমন হয়? সুযোগ অল্প, স্বল্প। সুযোগ অস্তি, স্বস্তি। আমি আশা করি এটা বুঝাতে পেরেছি আমি। মানে
হ্রস্ব দীর্ঘর পরে হ্রস্ব দীর্ঘ যেটাই আসুক না কেন দীর্ঘও হয়ে যায়। যদি অন্য কোনো কিছু আসে তখন সেখানে বফলা হয়ে যায়। যেমন এই যে সুযোগ অল্প স্বল্প, সুযোগ অস্তি স্বস্তি, পশুযোগ আচার, পশ্চাচার এ ধরনের। রিকারের পর রি ছাড়া অন্য স্বর থাকলে রি এর স্থানে র হয় এবং সেটা র ফলা রূপে আগের ব্যঞ্জনের সাথে যুক্ত হয়। যেমন রিকারের পর রি ছাড়া অন্য কোনো স্বর আছে ধরলাম, তাহলে সেটা হচ্ছে র হয় এবং সেটা র ফলার মতো আগের ব্যঞ্জনের সাথে যুক্ত হয়। যেমন পিতৃযোগ আলয়, এটা রিকারের সাথে কি বললাম যে রি না অন্য কোনো একটা মানে স্বর আছে, সেটা হয়ে গেল কি র, পিত্রালয় এবং রফলা হিসেবে। পিতৃযোগ আদেশ রফলা হয়ে গেল পিত্রাদেশ। এ ওই ও ও এই যেই কারগুলো সেটার পরে যদি এ ওই এটার জায়গায় যেগুলো বসে সেটা হচ্ছে অয় আয় এবং ও এর জায়গাতে বসে অব এবং আব। এটা আসলে আমরা যখন সন্ধি বিচ্ছেদ করি আরো ভালো মতো বুঝতে পারি। আমি এটাকে একটু ব্যাখ্যা করছি। যেমন নে যোগ অন, আমি কি বললাম এর জায়গাতে বসে অয়, তাহলে কি হলো এটা নয়ন, অয় চলে আসলো। সে যোগ অন হয়ে গেল কি শয়ন, এ ধরনের। তেমনি আমরা দেখছি যে আমি যেটা বলছিলাম যখন ওই এর ক্ষেত্রে কি হয়, এখানে পড়ছিলাম না আমি, ওই এর ক্ষেত্রে জিনিসটা হয় হচ্ছে কি, ওই এর ক্ষেত্রে হয় আয়, তাহলে আয় দিলে কি হয় গৈযোগ অক, ওই ছিল গায় গায়ক, নৈযোগ অক নায় নায়ক, এভাবে হলো। ও থাকলে কি হয়, ওর সাথে যদি অ থাকে তখন অব হয়ে যায় অব জিনিসটা। পোযোগ অন পবন, লোযোগ অন লবণ, এ ধরনের। ও এর সাথে যদি অ থাকে তাহলে আব হয়ে যায় পৌযোগ অক পাবক, ওযোগ আ, এখানেও হচ্ছে একই, এখানে অব হয়ে যায় অবযোগা গবাদি, গোযোগ আদি গবাদি। এবারে আমরা কিছু অনুশীলনে চলে যাই যে এখানে কোনটা হচ্ছে তৎসম স্বরসন্ধি। অনেক কিছু পড়ালাম তৎসম নিয়ে, এবারে তৎসম ব্যঞ্জন সন্ধির প্রকারভেদে যাবো যে ব্যঞ্জনে স্বরে সন্ধি, স্বরে ব্যঞ্জনের সন্ধি, ব্যঞ্জনে ব্যঞ্জনের সন্ধি। যেটা একটু আগে আমি বলছিলাম যে ব্যঞ্জন সন্ধিটা আসলে কিভাবে গঠিত হয়ে থাকে। কচ টতপ এরপরে স্বরধ্বনি থাকলে সেগুলো গজ ডদব এমন হয়ে যায়। তো এটা আমরা দেখছি কেমন, যেমন দিক যোগ অন্ত ছিল ক হয়ে গেল গ, বাক যোগ ধারা ছিল ক হয়ে গেল গ বাক ধারা। তো অন্যগুলোও না এভাবেই হচ্ছে হয়ে থাকে। স্বরধ্বনির পর ছ থাকলে সেটা চয়ে ছ হয়ে যায় কেমন, যেমন দেখলাম এক যোগ ছত্র হয়ে গেল একচ্ছত্র, স যোগ ছন্দ হয়ে গেল সচ্ছন্দ। এবারে আসছি ত দয়ের পরে যদি চ ছ থাকে তাহলে ত দয়ের জায়গাতে চ হয়। যেমন সৎ যোগ চিন্তা সৎচিন্তা, উত যোগ চকিত উচ্চকিত, মানে হচ্ছে ত ও দ এটার পরে যদি চ বা ছ থাকে তাহলে কি হয়, সেখানে এই ত বা দ এর জায়গাতে চ বসে। মানে এখানে একটা ছিল চ, এই যে ত এর জায়গাতে আরেকটা চ চলে আসলো, এখানে হচ্ছে একইভাবে ত এর জায়গাতে একটা চ চলে আসলো। এরকম উত যোগ চারণ, এটাও ওই উত ওটার খণ্ডত্বটা চলে যাবে, দুইটা চ আসায় হয়ে গেল উচ্চারণ। ত ও দ এর পর বর্গীয় জ ও ঝ থাকলে ত দ এর জায়গাতে বর্গীয় জ হয়, সহজ ওই একই রকম আগেরটার মতোই। সৎ যোগ জন, খণ্ডত্বের জায়গায় কি হবে বর্গীয় জ চলে আসলো সৎজন। উত যোগ জীবন উজ্জীবন, জগৎ যোগ জীবন জগৎ জীবন, এরকম মানে খণ্ডত্বটা চলে যাচ্ছে, ওখানে হচ্ছে এসে আরেকটা বর্গীয় জ বসে পড়লো আর কি। তো সেখানে ত এর জায়গাতে কিন্তু দও থাকতে পারে এরকম। আর ত দয়ের পর যদি স থাকে তাহলে ত ও দ এর জায়গাতে আমরা দেখতে পাবো যে চ বসবে, ত ও দ এর জায়গাতে চ বসবে। যেমন কি, যেমন উত যোগ শ্বাস, আর এই ত দ এর জায়গাতে চ বসবে এবং স এর জায়গাতে ছ বসবে। ভালো মতো আমরা একটু লক্ষ্য করি এটা, উত যোগ শ্বাস, দেখুন তটা কোথায়, তটা নেই, চ চলে এসেছে। শ্বাস, এখানে তালব্য স ছিল, তালব্য সটা কোথায় গেল, সেটার জায়গাতেই চলে আসলো ছ এবং হয়ে গেল উচ্ছ্বাস। একইভাবে তদ যোগ শক্তি, দটা সরে হয়ে গেল চ, তালব্য স হয়ে চলে গেল ছতে, তৎশক্তি। এ ধরনের চলৎ শক্তি উচ্ছৃঙ্খল এগুলো একইভাবেই গঠিত হয়ে থাকে। ত দ এর পরে যদি ড থাকে তাহলে ত দ এর জায়গাতে ড হয় কেমন, আমরা দেখছি যে উত যোগ ডিন, মানে ত বা দ এর পরে যদি ড আছে তাহলে তটা সরে যাবে, আবার ড চলে আসবে আরেকটা উড্ডিন। বৃহৎ ঢকা, এটাও একইভাবেই মানে এটাও একইভাবে হয়েছে বিচ্ছেদটা। ত দ এর পর যদি হ থাকে তাহলে ত দ এর জায়গাতে বসবে দ, আর হচ্ছে হ এর জায়গাতে বসবে ধ। এত কঠিন হয়ে যাচ্ছে মনে হয়, সহজ করে বুঝাই। উত যোগ হার, দেখুন এখানে ত ছিল, এটা কি হয়ে গেল দ, আর এই হটা কি হয়ে গেল ধ। উৎহার হয়ে গেল উদ্ধার, এরকম উত
এখানে রয়েছে কি, এখানে রয়েছে ত, এবং এই যে এখানে হটা রয়েছে এখানে, এটা কি হয়ে গেল, এটা হয়ে গেল উদ্ধৃত। এরকম মানে এখানে যেই রিকারটা আমরা দেখতে পাচ্ছি সেই রিকারটা হচ্ছে হয়ে গেল উদ্ধৃত। এরকম মানে হটা হচ্ছে হয়ে গেল ধ, তটা হচ্ছে হয়ে গেল দ। একইভাবে পদ যোগ হতি, দ হয়ে গেল ধ, হ হয়ে গেল ধ। পদ্ধতি, তদ্ধিত, একই রকমভাবে উদ্ধত, একইভাবে হচ্ছে এগুলো হয়েছে। ত দ এর পর ল থাকলে ত দ এর জায়গাতে ল উচ্চারিত হয়, যেমন ত আর ল এটা মিলে কি লয় ল হয়ে গেল উত যোগ লাস, উতলাস, মানে উল্লাস হয়ে গেল, উতলাস না হয়ে। ত আর লয়ের জায়গাতে আসলে এখানে লয়ে ল হয়ে যাবে, উত যোগ লম্ব, মানে সহজ কথায় ত বা দ যেটাই থাকুক ওটাকে সরিয়ে আরেকটা ল চলে আসবে, উল্লম্ব। একইভাবে উল্লিখিত, উল্লেখ এগুলো বিচ্ছেদ হয়ে থাকে। ব্যঞ্জন ধ্বনিসমূহের যে কোনো বর্গের অঘোষ অল্পপ্রাণ ধ্বনির পর যে কোনো বর্গের ঘোষ অল্পপ্রাণ ও ঘোষ মহাপ্রাণ ধ্বনি কিংবা ঘোষ তালব্য ধ্বনি, ঘোষ অল্পপ্রাণ ওষ্ঠধ্বনি, এখানে আসলে আমি খুব বিশদ বিবরণ লিখেছি, আমি এটা স্লাইডে বলবো, স্লাইড থেকে পড়ে নিতে। আমি পুরোটা হচ্ছে এখানে বোঝানোর পরেও আবারও পড়ে নিতে, কারণ এই ব্যাখ্যাটাতে আসলে অনেক কিছু রয়েছে। তো সেখানে ঘোষ কম্পনজাত দন্তমূলীয় ধ্বনি যেমন র, কিংবা ঘোষ অল্পপ্রাণ ওষ্ঠ ব্যঞ্জন ধ্বনি যেমন ব, এগুলো যদি থাকে তাহলে প্রথম অঘোষ অল্পপ্রাণ ধ্বনি ঘোষ অল্পপ্রাণ রূপে উচ্চারিত হয়। এটা আসলে খুব সহজ করে বলা যায়। খুব সহজ করে বলার ব্যাপারটা হচ্ছে এমন যে ক দ এটা হয়ে যাচ্ছে গ দ, ক এখানে কি হয়ে গেল, এখানে হয়ে গেল গ। তার মানে কি হচ্ছে ব্যাপারটা, সেটা হচ্ছে যে প্রথম অঘোষ অল্পপ্রাণ ধ্বনিটা ঘোষ অল্পপ্রাণ রূপে উচ্চারিত হয়, অর্থাৎ যেটা ছিল অঘোষ সেটা হয়ে গেল ঘোষ। ক যোগ দ হয়ে গেল গ যোগ দ, বাক যোগ দান বাগদান, বাক যোগ দত্তা বাগদত্তা। একইভাবে দিক যোগ বিজয় দিগ্বিজয়, এই নিয়মটা এভাবেই হয়ে থাকে। উ ইয় মূর্ধন্য দন্তন্য ম এগুলো যদি পরে থাকে, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যদি পরে আছে এগুলো, তখন অঘোষ অল্পপ্রাণ স্পর্শধ্বনি সেই বর্গীয় ঘোষ স্পর্শধ্বনি কিংবা নাসিক্য ধ্বনি হয়। এটা আসলে আমি জানি না এটা কঠিন মনে হচ্ছে কিনা, আমি এটা দেখাই। এখানে দিক যোগ নির্ণয়, এখানে কি পেলাম আমরা পরে, কিন্তু আমরা এখানে এই যে ইয় মূর্ধন্য দন্তন্য ম এখান থেকে কিন্তু আমরা পেলাম। তো এটা তাহলে কি হলো, এই দিক নির্ণয়টা হয়ে গেল দিগ নির্ণয়, বা এটা দিং নির্ণয় হয়, সেটাও শুদ্ধ। এখানে আমি একটা ব্যাপার লক্ষ্য রাখতে বলবো সবাইকে, যে নাসিক্য ব্যঞ্জনী হচ্ছে বেশি প্রচলিত এই ব্যাপারগুলোর ক্ষেত্রে, অর্থাৎ দিগ নির্ণয়ের চেয়ে দিং নির্ণয়ে আমরা প্রচলনটা বেশি দেখতে পাবো। বাকময় না হয়ে বাংময়, মৃৎময়, মৃন্ময়, মানে মৃন্ময় মৃৎময় থেকে এরকম আর কি। মানে আমরা এটা বুঝতে পারলাম আর কি, আশা করি, যেটা কিভাবে কি হবে এই জায়গাটাতে, যে যদি ইয় মূর্ধন্য দন্তন্য ম থাকে তাহলে যেটা হচ্ছে আগের যে অঘোষ অল্পপ্রাণ স্পর্শধ্বনি সেই বর্গীয় ঘোষ স্পর্শধ্বনি সেটা হচ্ছে নাসিক্য ধ্বনি হয়ে যাবে। যেমন এই যে দিক, এটা হয়ে গেল দিং, এ ধরনের। ময়ের পর যে কোনো বর্গীয় ধ্বনি থাকলে ম ধ্বনিটি সেই বর্গীয় নাসিক্য ধ্বনি হয়। একটা ব্যাপার কিন্তু লক্ষণীয়, পড়ানোর সময় বারবার বর্গীয়, মানে যেই ক থেকে ম পর্যন্ত 25টি যে স্পর্শ বর্ণ আছে এগুলো নিয়ে কিন্তু কথা আসছে, তাই আমাদের কিন্তু এটা একদম ঠোঁটস্থ থাকতে হবে। কচটত প, খচঠথ ভ, কোনটা অল্পপ্রাণ, কোনটা মহাপ্রাণ, কোনটা ঘোষ, কোনটা অঘোষ, কোনটা কোন বর্গের, কোনটার উচ্চারণ স্থল কি, এগুলো কিন্তু আমাদের খুব ভালো মতো একদম নখদর্পণে থাকতে হবে। ম এর পর যে কোনো বর্গীয় ধ্বনি থাকলে ম ধ্বনিটি সেই বর্গীয় নাসিক্য ধ্বনি হয়। ভালো মতো খেয়াল করি, ম যোগ ক এটা হচ্ছে কি উ যোগ ক, যেমন সমকা হয়ে যাচ্ছে শঙ্কা, সমতাপ এটা হচ্ছে সন্তাপ, এ ধরনের। ম এর পর যেগুলো অন্তস্থ ধ্বনি, জড় লব কিংবা তালব্য মূর্ধন্য সদন্তস্ব হ যদি থাকে, মানে অন্তস্থ ধ্বনি হচ্ছে এগুলো। আর এখানে অন্যগুলো যদি থেকে থাকে এই চারটা, তাহলে ময়ের জায়গাতে অনুস্বার হয়। কেমন, যেমন এই যে ম এর পরে কি ছিল সম, এরপরে কি আছে অন্তস্থ জ, এটা কি হয়ে গেল অনুস্বার হয়ে গেল। ম এর পরে কি আছে ব, এই যে ব থেকে এসেছে, এটা হয়ে গেল অনুস্বার সংবাদ। একইভাবে অন্যগুলো বসে থাকে, বাট এটা হচ্ছে একটা ব্যতিক্রম কিন্তু, কারণ এখানে সমযোগ রাট, তো র কিন্তু অন্তস্থ ধ্বনির মধ্যে এসেছে, কিন্তু এটা কিন্তু সংরাট হয়নি, এটা সম্রাট হয়ে গিয়েছে। চ ও বর্গীয় জয়ের পরে যদি নাসিক্য ধ্বনি থাকে তাহলে সেটা তালব্য হয়। যেমন চ বা বর্গীয় জয়ের পরে যদি নাসিক্য ধ্বনি থাকে সেটা কি হয়, সেটা তালব্য হয়ে যায়। যেমন চ ন থাকলে এটা চ ইয় হয়ে যায়, যাচ না, এরকম। দ ও ধ এর পরে যদি এগুলো থাকে তাহলে
দ ও ধয়ের জায়গাতে অঘোষ অল্পপ্রাণ ধ্বনি হয়। অঘোষ যেটা অল্পপ্রাণ, অল্পপ্রাণ মহাপ্রাণটা এখানে খুবই গুরুত্বপূর্ণ মনে রাখাটা। যেমন এখানে কি ছিল দ ত, এটা তাহলে হয়ে যাবে ধ ত। যেমন তৎকাল, এটা হয়ে গেল তৎকাল। ক্ষুধ পিপাসা, এটা হয়ে গেল ক্ষুধ পিপাসা। মানে দ ত এটা হয়ে যাবে কি, এটা হয়ে যাবে সহজ কথায় এই দটা হয়ে যাবে ত, মানে আমি যদি একদম বলি ধটা হয়ে যাবে ত, ক্ষুধ পিপাসা, ক্ষুধ পিপাসা, তৎকাল তৎকাল, এমন, হৃদকম্প, এরকম। দ কিংবা ধয়ের পরে যদি দন্তস্ব থাকে তাহলে দ ধয়ের জায়গাতে অঘোষ অল্পপ্রাণ ধ্বনি হয়। কেমন? যেমন বিপদ যোগ সংকুল, বিপদ সংকুল, এরকম। মূর্ধন্য ষ এর পরে যদি ত বা থ থাকে তাহলে কি হবে? তাহলে ত থ এর জায়গাতে, মানে ত এর জায়গাতে হবে ট, থ এর জায়গাতে হবে ঠ। সহজ কথায় কৃষ যোগ তি, মূর্ধন্য ষ এর পরে কি ত, ত এর জায়গাতে হবে ট, কৃষ্টি। ষষ্ঠ যোগ থ, থ এর জায়গাতে হবে ঠ, ষষ্ঠ। অনুশীলন করে দেখা যাক নিজের কোনটা ব্যঞ্জনের স্বরের সন্ধি। বাংলায় কতগুলো শব্দ ব্যবহৃত হয় যারা বিশেষ নিয়মে সাধিত সন্ধি। আমি প্রথম দিকেই বলেছিলাম যে বেশিরভাগই হচ্ছে নিয়ম মেনে চলে, কিছু বাদে। যেমন উৎ যোগ স্থান, উত্থান, এটা কিন্তু কোনো নিয়ম মেনে হয়নি। সমযোগকার, সংস্কার একই, এগুলো হচ্ছে এরকম ভাবেই হয়েছে, কোনো নিয়ম না মেনেই হয়েছে। এবারে আসবো নিপাতনে সিদ্ধ। নিপাতনে সিদ্ধ বলতে আসলে যেটা কোনো রুলস মানে না, যেটা কোনো নিয়ম নীতি না মেনে নিজের মতো একটা স্বতন্ত্রভাবে একটা বিচ্ছেদ হয়ে গেল। সেটা সন্ধির ক্ষেত্রেই না শুধু, সেটা ব্যাকরণের অনেক কিছুতেই নিপাতনে সিদ্ধ পাওয়া যায়। তো এখানে আমরা একটা উদাহরণ দিলাম, গো যোগ অক্ষ, গবাক্ষ, কিংবা ষট যোগ দশ, ষোড়শ, এ ধরনের। দুভাবে নিপাতনের সিদ্ধ সন্ধিকে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে নিপাতনের সিদ্ধর স্বরসন্ধি, একটা হচ্ছে নিপাতনের সিদ্ধর ব্যঞ্জন সন্ধি। এখন নিপাতনের সিদ্ধর যখন এরকম স্বর আর স্বরের মিলনে হয় সেটা হচ্ছে স্বরসন্ধি, নিপাতনের সিদ্ধ স্বরসন্ধি। যেমন অন্য যোগ অন্য, এখানে কি হয়েছে? এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্বর আর স্বরের মিলনেই কিন্তু সন্ধিটা হয়েছে, তাই এটা হলো যে নিপাতনের সিদ্ধ স্বরসন্ধি। আইন যোগ অনুসারে, তো আইন যোগ অনুসারে যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কি হলো? সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এটাও হচ্ছে নিপাতনের সিদ্ধ হলো। তারপরে নিয়মহীনভাবে আমরা যখন দেখতে পাচ্ছি যে ব্যঞ্জনে আর ব্যঞ্জনের মিলনে যে সন্ধি হয় সেটাকে নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি বলে। যেমন এখানে 1 যোগ 10 ব্যঞ্জনে ব্যঞ্জনে মিলল, এখানেও ব্যঞ্জনে ব্যঞ্জনে মিলল, বন যোগ পতি, বনস্পতি। এবারে আসা যাক বিসর্গ সন্ধি নিয়ে কিছু কথায়। বলছিলাম যে বিসর্গ সন্ধি ব্যঞ্জন সন্ধির আওতায় পড়ে, এরপরেও আমরা এটাকে নিয়ে আরো কিছু কথা বলবো। সংস্কৃত সন্ধির নিয়মে পদের মধ্যে র বা স অনেক ক্ষেত্রে অঘোষ উষ্মধ্বনি অর্থাৎ হ ধ্বনি রূপে উচ্চারিত হয় এবং বিসর্গ রূপে লেখা হয়। একদম সহজ করে বুঝাই যে র ও স অনেক জায়গাতে আমরা দেখতে পাবো যে হয়ের মতো উচ্চারণ হয় এবং সেটা বিসর্গ দিয়ে লেখা হয়, এবং র ও স বিসর্গ ব্যঞ্জন ধ্বনিমালার অন্তর্গত। র ও স কোন ব্যঞ্জন ধ্বনিমালার অন্তর্গত? বিসর্গ ব্যঞ্জন ধ্বনিমালার অন্তর্গত। সে কারণে বিসর্গ সন্ধি ব্যঞ্জন সন্ধিরও অন্তর্গত, যেটা বলছিলাম। এই যে রজাত বিসর্গ সন্ধি, আমি একটু কি বললাম যে র এর স্থানে এই জায়গাতে কি হয়, অনেকটা এই যে মানে হয়ের মতো উচ্চারিত হয় এবং সেটা অনুস্বার দিয়ে সেটা হচ্ছে প্রকাশ করা হয়ে থাকে, সেটা হচ্ছে বিসর্গ দিয়ে প্রকাশ করা হয়ে থাকে। যেমন এখানে দেখছি প্রাতর, প্রাত, পুনর, পুনঃ, এমন। স এর মধ্যেও একইভাবে এটা হয়ে থাকে। যেমন নমস, এটা হচ্ছে নম, পুরস থেকে পুরো, এ ধরনের। বিসর্গ ও স্বরের সন্ধি, এটা নিয়ে এবার কিছু কথা বলা যাক। অধ্বনির পরস্থিত, মানে অধ্বনির পরে যেটা রয়েছে, এমন অঘোষ উষ্মধ্বনি বিসর্গের পর অধ্বনি থাকলে সেটা এই তিনটা মিলে বিসর্গ এটা মিলে ও হয়। এটা আসলে আর একটু সহজ করে বুঝাই। এই যে এমন হলো যখন তত যোগ অধিক, এখানে কি হয়েছে? এখানে একটা আছে, এখানে একটা বিসর্গ আছে, সবকিছু মিলে ততোধিক। তেমনি মনোযোগ অভিলাষ, মনোভিলাষ। সহজ কথায় যখন থাকবে, বিসর্গ থাকবে, থাকবে, এই তিনে মিলে হয়ে যাবে ও। বিসর্গ ও ব্যঞ্জনের সন্ধি। অকারের পরে যদি দন্ত স্বজাত বিসর্গের পর ঘোষ অল্পপ্রাণ ও ঘোষ মহাপ্রাণ ব্যঞ্জন ধ্বনি, নাসিক্য ধ্বনি কিংবা অন্তস্থ জ, অন্তস্থ ব, র, ল, হ থাকে, অকার ও স্বজাত বিসর্গ উভয় স্থলে ওকার হয়। আচ্ছা কেমন? তিরযোগ ধান, তিরোধান, শিরোযোগ ধার্য, শিরোধার্য, এইরকম।
এবারে আমরা আসি যে এখানে হচ্ছে কি, যখন অকারের পরে রজাত বিসর্গের পরে, যে অকারের পরে আমরা কি দেখতে পাচ্ছি, যে রজাত বিসর্গের পর এই আগের স্লাইডে আমি যেটা উল্লেখ করেছি যে এর আগের ধ্বনির যদি কোনোটা থাকে, এখানে আমি যেগুলো উল্লেখ করেছি সেগুলো যদি কোনোটা থাকে, তাহলে যেটা হয় যে বিসর্গ স্থানে র হয়। যেমন দেখুন এখানে কি ছিল, এখানে ছিল পুনঃ উদ্ভব, এটা কি হয়ে গেল, এটা হয়ে গেল পুনরুদ্ভব, বিসর্গস্থলে র হয়ে গেল। একইভাবে অন্তগত, এখানে কি ছিল, বিসর্গ, কি চলে আসলো, র, এই রটা এখানে রেফ হিসেবে চলে আসলো, অন্তর্গত। একইভাবে পুনর্জন্ম, পুনর্বার, এভাবেই হচ্ছে হয়ে থাকে, পুনর্জন্ম পুনর্জন্ম পুনর্বার, এভাবেই হয় আর কি। অ আ ছাড়া অন্য স্বরের পরে যদি বিসর্গ থাকে এবং তার সঙ্গে যদি অ আ বর্গীয় ঘোষ অল্পপ্রাণ ও ঘোষ মহাপ্রাণ নাসিক্য ধ্বনি কিংবা জ র ল ব হ এগুলোর যদি সন্ধি হয়, তাহলে কি হয়, বিসর্গস্থানে র হয়। খুব সহজ ব্যাপার এটা, যে অ আ ছাড়া অন্য কোনো স্বরের পর যদি বিসর্গ থাকে তাহলে কি হবে। এখানে তো অন্য স্বর, এখানে তো অ আ নেই, এখানে তো রস্বই, রস্বইয়ের পরে বিসর্গ। সেখানেও আমাদের যেটা হচ্ছে যে এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে র চলে আসছে, নি আবরণ, এটাও কিন্তু হয়ে যাচ্ছে নিরাবরণ, মানে অ আ নাই কিন্তু এটা অন্য কিছু, তারপরে হচ্ছে বিসর্গ। বিসর্গের পর অঘোষ অল্পপ্রাণ কিংবা মহাপ্রাণ তালব্য ব্যঞ্জন থাকলে বিসর্গের স্থলে তালব্য ধ্বনি, তালব্য শীষ ধ্বনি হয়। অঘোষ অল্পপ্রাণ কিংবা অঘোষ মহাপ্রাণ মূর্ধন্য ব্যঞ্জন থাকলে বিসর্গস্থলে মূর্ধন্য শীষ ধ্বনি হয়। অঘোষ অল্পপ্রাণ কিংবা অঘোষ মহাপ্রাণ দন্ত ব্যঞ্জনের স্থলে দন্ত শীষ ধ্বনি হয়। আসলে এরকম সংজ্ঞা আমাদের কোনোদিনও আসবে না, এগুলো শুধু আমাদের পড়ানোর খাতিরে, এবং আমাদের কোথাও এসব জিনিস লিখতে হবে না। আমাদের দিন শেষে সন্ধি বিচ্ছেদটাই শুধু মানে আমাদের উত্তর দিতে হবে। তো আসলে ভয় পাওয়ার কোনো কারণ নেই, সন্ধির এসব নিয়ম দেখলে যে অনেকেই ভয় পেয়ে যায়, ভয় পাওয়ার কোনো কারণে আমাদের দিন শেষে এগুলো শুধু জেনে রাখার জন্য, এগুলো আমাদের পরীক্ষায় সরাসরি লিখতে হবে না, বা সরাসরি এগুলো থেকে সেভাবে প্রশ্ন আসবে না, প্রশ্ন আসবে সন্ধি বিচ্ছেদ থেকে। নি যোগ চয়, এখানে কি হয়ে গেল, নিশ্চয়, কিংবা শিরোযোগ ছেদ, এখানে কি হয়ে গেল, শিরোচ্ছেদ, এরকম। তো আমাদেরকে এগুলো একটু লক্ষ্য রাখতে হবে। তো আমি এটাকে যদি এখানে একটু ভেঙে দেখাই, তাহলে কি, বিসর্গের পর যখন চ থাকে অথবা ছ থাকে তখন কি হয়, তখন সেটা স বসবে, তার সাথে চ বা ছ বসবে, স বসবে তার সাথে চ বা ছ বসবে। এখানে একটু বানানে ভুল হয়েছে, এটা হবে শিরশ্ছেদ, তালব্য স দিয়ে হবে। তো এটা নিযোগ চয়, এখানে কি হলো, এখানে যে বিসর্গের সাথে চ বসলো বা ছ বসলো, হয়ে গেল নিশ্চয়। নিজে তালব্য স বসেছে, তার সাথে চ বা ছ, তালব্য সটা থাকবেই, তার সাথে চ বা ছ বসবে। একইভাবে বিসর্গ, বিসর্গের পরে কি বসলো, চ বা ছ, ছ বসেছে, এখানে কি হলো, সেখানে তালব্য স আসবে প্রথমে, এখানে তালব্য স আসার কথা, যেটা আমি বলছিলাম যে একটু ভুল গেছে লেখায়, শিরশ্ছেদ, এবং সেখানে এই ছটা হচ্ছে আমাদের এখানে যেটা ছিল যে স, তার সাথে হচ্ছে একটা ছ চলে আসবে, শিরশ্ছেদ, এভাবে হয়ে যাবে। তো এখানে আসলে এত ব্যাখ্যার দরকার নেই, সহজভাবে মনে রাখার জন্য বিসর্গের পরে চ বা ছ থাকলে স হবে, তালব্য স, তার সাথে চ বা ছ যেটা হচ্ছে শব্দটার দরকার সেটা বসবে। অঘোষ অল্পপ্রাণ, অঘোষ মহাপ্রাণ কণ্ঠ কিংবা ওষ্ঠ ব্যঞ্জন, যেমন ক খ প ফ, এগুলো যদি পরে থাকে, অ বা আ ধ্বনির পরে যে বিসর্গ থাকে সেটা অঘোষ দন্ত শীষ ধ্বনি হয়, এবং অ আ ছাড়া অন্য স্বরধ্বনির পরস্থিত বিসর্গ স্থলে অঘোষ মূর্ধন্য শীষ ধ্বনি হয়। যেমন এটাকে আমি সহজভাবে দেখাই, অ এর পরে বিসর্গ, এখানে কি হচ্ছে, এটা যখন হচ্ছে তখন কি হচ্ছে, এখানে স এবং ক হচ্ছে, মানে কেমন যে কত কয়ের জায়গাতে রয়েছেই, এখানে বিসর্গটা রয়েছে, বিসর্গ নম যোগ কার, তাহলে এটা কি হলো, বিসর্গটা এখানে কিন্তু হয়ে গেল দন্ত স, এবং পরবর্তীতে তো যা রয়েছে তাই হচ্ছে সেখানে। বিসর্গ লোপ, কোনো কোনো জায়গাতে কিন্তু আমরা দেখতে পাবো যে সন্ধির বিসর্গটা লোপ হয় না, সেটা থেকেই যাবে। এতক্ষণ কিন্তু যতগুলো পড়লাম উদাহরণ, প্রত্যেকটা জায়গাতে দেখেছি আমরা বিসর্গটা চলে গেছে। এবারে আমরা পড়বো যেখানে বিসর্গ আর লোপ পাবে না, থাকবে। যেমন প্রাতযোগ কাল, প্রাতকাল, মনোকষ্ট, এখানে কিন্তু বিসর্গ এখানেও ছিল, এখানেও আছে, কোনো পার্থক্য নেই। যুক্ত ব্যঞ্জন ধ্বনি, এই যে দন্তস্বয়ে ত, দন্তস্বয়ে থ কিংবা দন্তস্বয়ে প যদি পরে থাকে, যেমন এই যে পরে থাকে, পরে আছে এগুলো, তাহলে সেক্ষেত্রে আগের যে বিসর্গ সেটা হয় অবিকৃত থাকবে, মানে যেমন আছে তেমনটাই থেকে যাবে, অথবা সেটা লোপ পাবে, সেটা চলে যাবে। কেমন, কারণ সে নিযোগ স্তব্ধ, নিস্তব্ধ, এমনও হতে পারে, এমনও হতে পারে, দুস্থ, এটাও হতে পারে, এটাও হতে পারে। আমরা বুঝলাম তাহলে।
এবারে কিছু বিশেষ বিসর্গ সন্ধি আমরা দেখব উদাহরণ, এবং এগুলো থেকে সবচেয়ে বেশি প্রশ্ন এসে থাকে, কারণ যখন দেখা যায় এগুলো নিয়মের মধ্যে পরীক্ষার্থীরা ফেলতে পারে না, কারণ আমাদের তো আসলে পরীক্ষা পদ্ধতিটাই এমন করতে হয় যেখানে যত কম্পিটিটিভ করা যায় তত বেশি মানুষকে এখান থেকে তো বাদ দিতে হবে, কারণ সিট তো হচ্ছে আমাদের অনেক কম, আসন সংখ্যা তো সীমিত। তো সেই সীমিত আসন সংখ্যায় বাদ দেবার জন্য বা একদম যারা হচ্ছে সেখানে সবচেয়ে ভালো করবে তাদেরকে নেওয়ার জন্য এক্সেপশনাল জিনিসগুলো কিন্তু বেশি দেয়া থাকে, ব্যতিক্রম ব্যাপারগুলো। যারা পূর্ববর্তী বছরের প্রশ্ন নিয়ে পড়াশোনা করছেন তারা আমার মনে হয় যে এটা এতদিনে অবশ্যই বুঝে গেছেন যে ব্যতিক্রম ব্যাপারগুলো থেকে প্রশ্ন এসে থাকে সবচেয়ে বেশি। যেমন এখানে বাচ যোগ পতি, বাচস্পতি, ভা যোগ কর, ভাস্কর, অহ যোগ নিশ, অহর্নিশ। এটা কিন্তু আবার অহর্নিশি নয়, অহর্নিশি বলতে কোনো শব্দ নেই। অহ যোগ অহ, অহরহ, এরকম। এগুলো হচ্ছে বিশেষ নিয়মে সাধিত বিসর্গ সন্ধি। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি আজকের ক্লাসের। নিচের কোনটা নিপাতনের সিদ্ধ সন্ধি? আমি কিন্তু এটা পড়িয়েছি, উদাহরণও দিয়ে দিয়েছিলাম। নিচের কোনটা বিসর্গ সন্ধি? মাত্রই পড়লাম বিসর্গ সন্ধি নিয়ে। আর বাংলা শব্দের স্বর সন্ধির নিয়ম এবারে আমরা একটু দেখব কিছু জিনিস নিয়ে, যে বাংলা শব্দের স্বর সন্ধির কিছু নিয়ম নিয়ে। সন্ধিতে যদি দুটা স্বর থাকে তখন একটা হচ্ছে লোপ পায়। কেমন? যে অযোগ এ, এখান থেকে অটা লোপ পেয়ে গেল, শুধু অ মানে শুধু এ থেকে গেল। যেমন শত যোগ এক হয়ে গেল কি শতেক, এত যোগ এক হয়ে গেল এতেক, এরকম। কত যোগ এক হয়ে গেল কতেক, এরকম। কোনো কোনো জায়গায় পাশাপাশি যখন দুটা স্বরের শেষেরটা লোপ পায়, মানে যখন দুটো স্বর আছে শেষেরটা যখন লোপ পায়, যেমন এখানে আ যোগ ই, আ যোগ ই, এর মধ্যে ই কিন্তু চলে যাচ্ছে। দেখুন, যা ইচ্ছা তাই, এটা হয়ে গেল, ইটা লোপ পেয়ে হয়ে গেল যাচ্ছে। এখানে ইটা কিন্তু লোপ পেয়েছে আমরা দেখতে পাচ্ছি, এবং এটা পরিবর্তিত হয়ে গেল যাচ্ছে তাই। তাই তো আমরা যেটা দেখতে পেলাম যে ইটা এখানে লোপ পেল। তো বাংলা শব্দের ব্যঞ্জন সন্ধির কিছু নিয়ম দেখব। যেমন প্রথম ধ্বনিটা যদি অঘোষ এবং পরের ধ্বনিটা যদি ঘোষ হয় তাহলে দুটা মিলে ঘোষ ধ্বনি দ্বিত্ব হয়। আমি কিন্তু ধ্বনির যেই ক্লাসটা নিয়েছি সেখানে ঘোষ অঘোষ নিয়ে খুব বিস্তারিত পড়িয়েছি। অবশ্যই বলবো সবাইকে সেগুলো মাথায় রাখতে, কারণ এছাড়া কিন্তু আমরা এই নিয়মগুলো পুরোপুরি কখনোই বুঝে উঠতে পারবো না। তো প্রথম ধ্বনিটা অঘোষ এবং পরের ধ্বনিটা ঘোষ, তাহলে দুটা মিলে কি হয়? ঘোষ ধ্বনি। এবং ঘোষ হলে দুটা মিলে ঘোষ ধ্বনি, সেটা আবার দ্বিত্ব হবে, মানে দুইবার উচ্চারিত হবে আর কি। তো যেটা হচ্ছে সন্ধিতে ঘোষ ধ্বনির পূর্ববর্তী অঘোষ ধ্বনিটাও ঘোষ হয়ে যাবে, একদম সহজ হিসাব। এই যে এখানে ছোট যোগ দা, এটা কি হয়ে গেল? ছোড়দা, এ ধরনের। অর্থাৎ স্বরধ্বনির পরে ব্যঞ্জন ধ্বনি এলে স্বরধ্বনিটি লুপ্ত হয়, এমন কিছু উদাহরণও কিন্তু আমরা দেখতে পাই। যেমন স্বরধ্বনির পর ব্যঞ্জন ধ্বনি আসলো, কাঁচা যোগ কলা, তাহলে কি হয়? স্বরধ্বনিটি চলে যাবে কাঁচকলা। নাতি যোগ বউ, যে হ্রস্বইটা চলে যাবে নাত বউ, এ ধরনের। চবর্গীয় ধ্বনির আগে যদি তবর্গীয় ধ্বনি আসে তাহলে তবর্গীয় ধ্বনিটা কি হবে? সেটা লোপ পাবে, সেটা আর থাকবে না। আর চবর্গীয় ধ্বনির দ্বিত্ব হবে। আমি দুঃখিত, এখানে একটা বফলা বসবে বানানে, দ্বিত্ব হবে। অর্থাৎ তবর্গীয় ধ্বনি ও চবর্গীয় ধ্বনি পাশাপাশি এলে প্রথমটি চলে যাবে এবং পরবর্তী ধ্বনিটা দ্বিত্ব হবে। যেমন সহজ কথায় নাত যোগ জামাই, এই যে এটা দ্বিত্ব হয়ে যাচ্ছে, নাত জামাই। বত যোগ জাত, এটা দ্বিত্ব হয়ে যাচ্ছে, দ্বিত্ব হয়ে বর্গীয় জোড়ে দুবার আসছে, বজ্জাত। হাত যোগ ছানি, এটা হয়ে যাচ্ছে। এখানে আসলে ছয়ে ছ তো কোনো বাংলায় শব্দ হয় না, এরকম কোনো যুক্ত বর্ণ তো সম্ভব না, ওটা চয়ে ছ, তাই এটা হলো হাতছানি, চয়ে ছ বসলো। এখানে ছ তো আর এভাবে দ্বিত্ব হতে পারে না, ছয়ে ছ বলতে তো কিছু নেই। পয়ের পরে যদি চ এবং দন্ত স এর পরে ত যদি আসে তাহলে চ ত দুটার জায়গাতেই তালব্য স বসে। যেমন 500, এটা কি হলো? চয়ের জায়গাতে তালব্য স বসলো 500। হলন্ত ধ্বনি বা হসন্ত, যেটা স্বরধ্বনি যুক্ত হলে সেই স্বরের লোপ হয় না। কেমন? যেমন বন যোগ আই, সেটা হচ্ছে বোনাই। অর্থাৎ এই হসন্ত ধ্বনির সাথে যদি স্বরধ্বনি যুক্ত হয় তাহলে স্বরের কোনো লোপ পায় না। হসন্ত ধ্বনি তার সাথে স্বরধ্বনি যুক্ত হয়েছে, তাহলে এই স্বরটার কোনো লোপ আর পাচ্ছে না। এই যে বন যোগ আই, এটাই কিন্তু রয়ে গেছে। বিচ্ছেদ হবার পরে যা আগেও তা। স্বরধ্বনির পরে ব্যঞ্জন ধ্বনিটি এলে স্বরধ্বনিটি লুপ্ত হয়, যেটা একটু আগে দেখলাম আমরা মাত্র। ঘোড়া দৌড়, এটা আসলে ঘোড় দৌড় হবে। ঘোড়া দৌড় কখনো, মানে আমরা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু চলে গেছে। তো এখানে আমরা আগের একটা পূর্ববর্তী স্লাইডে সেখানে একটু ভুল এসেছিল, সেটাও ঘোড়া দৌড় নয়, ঘোড়া যোগ দৌড়, এটা হবে ঘোড় দৌড়। ঘোড়া যোগ গাড়ি, এটাও ঘোড় গাড়ি, এ ধরনের।
কোনটা এখানে বাংলা ব্যঞ্জন সন্ধি নয়? আমরা কিন্তু এই ধরনের প্রশ্ন খেয়াল করব, অনেকে হুট করে মুখস্থের মতো দাগিয়ে ফেলে। কোনটি বাংলা ব্যঞ্জন সন্ধি? আচ্ছা, যেটা তো বাংলা ব্যঞ্জন সন্ধি জিজ্ঞেস করেছে, কিন্তু কোনটা বাংলা ব্যঞ্জন সন্ধি নয়। কোনটা বাংলা সন্ধির প্রকারভেদ নয়, এটাও পড়িয়েছি আমি। এই ছিল মোটামুটি আমাদের সন্ধি সম্পর্কিত পড়া। চিন্তার কোনোই কারণ নেই এখানে। আসলে যে কারোর জন্যই মনে হতে পারে অনেক কমপ্লেক্স এবং অনেক কঠিন, এসব জিনিস কিছুই মাথায় থাকবে না, এসব থেকে কিছুই সরাসরি প্রশ্ন আসবে না। এভাবে প্রশ্ন আসবে শুধু সন্ধি বিচ্ছেদ নিয়ে। তো আমরা যদি সন্ধি বিচ্ছেদ, যেগুলো পূর্ববর্তী পরীক্ষায় এসেছে বেশি বেশি, সেগুলো যদি আমরা ভালো মতো পড়ি এবং বলবো যে পূর্ববর্তী বছরের প্রশ্ন এবং আমাদের এই কোর্সের সাথে যেই রিসোর্সেসগুলো আছে সেই জায়গাগুলোতে আমরা যদি সন্ধির অংশটা ভালো মতো পড়ে ফেলি, একদম যদি ভালো মতো আমরা পড়ে ফেলতে পারি, তাহলে না আসলে আর সমস্যা হবার কোনো প্রশ্নই আসে না। মানে সন্ধি এটা ওই টপিকগুলোর মধ্যে একটা যেটা সবাই কম বেশি শুদ্ধভাবে উত্তর দিয়ে আসতে পারে। তো সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা।